আমরা এই মুহূর্তে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা করব। আমাদের বইয়ে 12 নম্বর পেজে 12 নম্বর রুলস নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। বলতে পারো যে ভাই আপনি তো প্রায় রুলস গুলোর ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ বলেন, আমরা বুঝবো কিভাবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দেখো আমাদের প্রত্যেকটা রুলস এর পাশে কিন্তু 3 স্টার, 2 স্টার, 1 স্টার দেওয়া আছে। 3 স্টার, 2 স্টার, 1 স্টার, যেটা 3 স্টার খুবই গুরুত্বপূর্ণ, যেটা 2 স্টার একটু কম। এরকম আর কি বিষয়টা, গুড, বেটার, বেস্ট যদি আমরা কম্পেয়ার করি। আর কোন কোন এক্সাম্পল গুলো আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসছে সেই এক্সাম্পল গুলো কিন্তু আমি কালো করে দিয়েছি এবং মোটা করে বোল্ড করে দিয়েছি, যেন তোমাদের বুঝতে কি হয়, সুবিধা হয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করছি। এটার ব্যবহার হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। আমাকে রিলেটিভ প্রোনাউন কি এবং কোনগুলো এবং এর ব্যবহার কি কে বলতে পারবে 1-2 মিনিটের মধ্যে? কার মনে আছে? এই নাইমা নাবিল আলী। আচ্ছা, কি ব্যাপার, তোমরা আগে ভুলে গেছো পড়াগুলো, একটু বলো কে বলবা। জি ভাইয়া, রিলেটেড প্রোনাউন বলতে আমরা বুঝি দ্যাট, হু, হুইচ, হোয়ার, হোম ইত্যাদি এগুলা। তার মধ্যে আমরা হুকেই বেশি প্রাধান্য দিব, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে তার পূর্ববর্তী সাবজেক্টের পূর্বে যে ভার্বটা হবে, এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তার পরবর্তী ভার্বটাও প্রেজেন্ট টেন্স হবে, আর এটা যদি পাস্ট টেন্স হয় তার পরবর্তী ভার্বটাও পাস্ট টেন্সের হবে। মানে রিলেটিভ প্রনাউনের পূর্ববর্তী সাবজেক্টের পূর্বের যে ভার্বটা এটা অনুযায়ী হবে ভার্বটা। আচ্ছা, মানে তুমি এই পরবর্তীতে এটা আবার বলার উদ্দেশ্য হচ্ছে কি ভাই, আমি যে বুঝালাম আপনি কি বুঝতে পারেন নাই, এই জন্য আবার বুঝাচ্ছ। আচ্ছা, বিষয়টা এমনই না, ছিল। মনে হচ্ছে যে আমি বুঝাতে পারি আমি নাই বুঝতে ভাইয়া। পারছি কিনা আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করা উচিত, যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী পরবর্তী ভার্ব হবে, জি রাইট? জি ভাইয়া, জি ভাইয়া, নাউন বা জি জি প্রনাউন। জি জি ভাইয়া, জি। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, এটা একটু লিখে বোঝাতে হবে, ঠিক আছে? একটু মৌখিক কথা বলে নিই আমরা। মনে করো 1, 2, 3, আমার সাথে সবাই বলো। 1, 2, 3, সবাই বলো। 1, 2, 3। আচ্ছা, এক হচ্ছে সাবজেক্ট, এক কি? সবাই বলো, সবাই মুখ যদি নড়ে আমি বুঝবো আওয়াজ করছো, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই আমরা তো যে কোনো কিছুই বলতে পারি, আপনি তো শুনবেন না, এটা তোমাকে যদি তুমি ক্ষতিগ্রস্ত করতে চাও সেটা একান্তই তোমার নিজ দায়িত্ব, ঠিক আছে? 1, 2, 3, আমরা তিনটা সংখ্যা বলেছি। যে এখানে দেখো দুই মাঝখানে আছে। দুই কোথায় আছে? মাঝখানে। তো আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখবো। রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন কি সেটাও আমি ব্যাখ্যা করব, কোন কোন শব্দগুলো রিলেটিভ প্রোনাউন সেটাও আমি ব্যাখ্যা করব, রিলেটিভ প্রোনাউন কয়টা ব্যবহার সেটাও আমি ব্যাখ্যা করব। আগে আমরা একটু মৌখিক কথা বলি, একটু পরিচিত হই, পরে যখন আমি বুঝাবো তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি যদি প্রথমেই যদি বোঝানো শুরু করি, পরবর্তীতে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। এই দুই কিন্তু 1 এবং 3-এর মাঝখানে আছে, রাইট নাইমা? জি ভাইয়া। আচ্ছা, এই দুইকে আমরা রিলেটিভ প্রোনাউনের সাথে তুলনা করব। দুইকে কার সাথে তুলনা করব? রিলেটিভ প্রনাউনের সাথে। রিলেটিভ প্রোনাউনের সাথে তুলনা করব। তাহলে দুইয়ের পূর্বে কি আছে? এক আছে, জি। রাইট। তাহলে দুইয়ের পরে কি আছে? 3 আছে। তিন আছে। তিনটা হচ্ছে ভার্ব। তিনটা কি? ভার্ব। বার। আমি একটু পরে জিজ্ঞেস করব এক কি, দুই কি, তিন কি, তুমি বলো, এরকম এরকম জিজ্ঞেস করবো। তাহলে দুই সমান কি বললাম? রিলেটিভ প্রোনাউন। তিন সমান কি বললাম? ভার। ভার্ব। এক সমান হচ্ছে পার্সন। এক সমান কি? পার্সন। এই পার্সনটা হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন। এক সমান হচ্ছে পার্সন, এটা হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন। 1, 2, 3, কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি? তিনটা। তিনটা। রাবি আপু বলো, এক বলতে আসলে কি বুঝাচ্ছি? এক দিয়ে প্রোনাউন বোঝানো হচ্ছে। জি জি, আবার বলো। পারসন। পার্সন, পার্সন। আর কি হ্যাঁ, বলছিলাম যেন? নাউন বা প্রোনাউন। আচ্ছা, রাবেয়া নাউন বা বসরি আপু প্রোনাউন। বলো, রাবেয়া বসরি আপু বলো, তিন দ্বারা আসলে আমরা কি বুঝাতে চাচ্ছিলাম? ভাইয়া, তিন দ্বারা কি বুঝাতে চাচ্ছিলাম? আর একটু মনোযোগ দিতে হবে। এনি আপু বলো, এনি আপু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলো। কি কোনটা? জি কি জিজ্ঞেস করছিলেন ভাইয়া? আমরা ওই যে ১, ২, ৩ দ্বারা আমরা ৩টা শব্দকে বোঝানোর চেষ্টা করেছি। ৩ দ্বারা আসলে কার সাথে তুলনা করেছিলাম? ভার্বের সাথে। অ্যাবসলিউটলি রাইট। সুমনা আপু বলেন, সুমনা আপু। ২ দ্বারা আমরা কার সাথে তুলনা করছিলাম? ভাইয়া রিলেটিভ প্রনাউন। অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ। তাহলে আমরা ৩টা বিষয় জানলাম যে পারসন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, রিলেটিভ প্রোনাউন সম্পর্কে ধারণা থাকতে হবে, ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলেই আমাদের এই ১২ নাম্বার রুলসটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। আমি স্ক্রিনে লিখে তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, যখন লিখতে বলি তখন লিখবে, এই মুহূর্তে লিখবে না। আমরা বলেছিলাম যে 1, 2, 3. 1 ইকুয়াল পারসন। পারসন পারসন কি হতে পারে? পারসন নাউনও হতে পারে, পারসন প্রোনাউনও হতে পারে। নাম্বার 2, রিলেটিভ প্রোনাউন। নাম্বার 3, ভার্ব। ভার্ব হলে এটা অক্সিলারি ভার্বও হতে পারে, এটা প্রিন্সিপাল ভার্বে ব্যবহার হতে পারে। অনেকে আমাকে বলো যে ভাই আপনি তো অক্সিলারি ভার্ব দিয়ে দেখাইছেন, আমাদের তো আসলে প্রিন্সিপাল ভার্ব আসলে তখন আমরা কি করব? বিষয়টা এরকম আছে। তাহলে এখানে কি বললাম? ১ দ্বারা পার্সনের সাথে তুলনা করলাম, ২ দ্বারা রিলেটিভ প্রোনাউন, ৩ দ্বারা হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পার্সন আমরা জানি, বাট রিলেটিভ প্রোনাউন আসলে আমরা একটু কনফিউজ যে এটা নিয়ে আসলে কিছু বলেন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের মধ্যে কি করা? সম্পর্ক স্থাপন করা। আমরা কি বলেছিলাম? যে 1, 2 এবং 3। তাহলে দেখো আমরা 2 সমান বলেছিলাম রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো তো এই রিলেটিভ শব্দটা, এই 2 শব্দটা হচ্ছে জোড় সংখ্যা, আর 1 এবং 3 হচ্ছে কি? 1 এবং 3 হচ্ছে বেজোড় সংখ্যা। তার মানে বেজোড়ের সাথে বেজোড়ের কি আছে? মিল আছে। ঠিক আছে কিনা? তাহলে আমরা মনে রাখবো পার্সনের সাথে ভার্বের সম্পর্ক আছে, পার্সনের সাথে ভার্বের সম্পর্ক আছে, এবং সম্পর্কটা কে ডেভেলপ করবে? সম্পর্কটা ডেভেলপ করবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউন বলে দিবে যে 1-এর সাথে 3-এর কি কি সম্পর্ক। ঠিক আছে? কি কি সম্পর্ক? তাহলে আমরা এই বিষয়টা একটু দেখবো। তাহলে রিলেটিভ প্রোনাউন বলতে কি বোঝাচ্ছি? রিলেটিভ প্রোনাউন এর কাজ হচ্ছে পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের মধ্যে কি করা? সম্পর্ক স্থাপন করা। তাহলে আমরা ধরে নিলাম যে মনে করো এটা একটা পদ, আর এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এটা হচ্ছে কি? পরপদ। তাহলে এল কে আমরা পূর্বপদের সাথে তুলনা করি, আর এম কে আমরা পরপদের সাথে তুলনা করলাম। তাহলে এল এর সাথে এম এর সম্পর্ক করতে হবে। ঠিক আছে? তাহলে পূর্ববর্তী পদের সাথে পরবর্তী সম্পর্ক, পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে শব্দগুলো, সেই শব্দগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। প্রশ্ন ভাইয়া, রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে হু, তারপর হচ্ছে দ্যাট, তারপর হচ্ছে হোয়াট, ডট 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 ডট, আরো অনেকগুলো থাকতে পারে। প্রশ্ন ভাইয়া, আপনি তো ডট ডট দিয়ে আমাদের সাথে ফাঁকিবাজি করছেন। আমরা তো সবগুলো আসলে আমাদের জানা দরকার। আমাদের তো পরীক্ষায় কোনটা আসে আমরা জানি না। তোমরা 100% মোটামুটি বলা যায় যে এই হু এবং দ্যাট, এই দুইটা যদি জানো তাহলে তোমাদের পরীক্ষা কভার হয়ে যাবে। ঠিক আছে? 100% বলাটা তো খারাপ দেখায়, যে ধরো 99.99%। তো হু এবং দ্যাট, এই দুইটা ব্যবহার যদি আমরা জানি তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হু এবং দ্যাট এর কাজ কি?
পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। ভাইয়া আপনি তো মুখে বললেন, একটা যদি এক্সাম্পল দিয়ে বুঝাতেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হতো। একটু খেয়াল করে দেখো। এক্সাম্পল এক্সাম্পল 1 আমাদের বইয়ের দিকে যদি আমরা দেখি, যে প্রথমে লেখা আছে ইট ইজ আই হু বি রেসপন্সিবল। It is I who be responsible. ঠিক আছে, এই হচ্ছে একটা এক্সাম্পল। এখন দেখো, তাহলে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা ধরে নিলাম? এই হু শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু শব্দটা কি? রিলেটিভ প্রোনাউন। কিভাবে বুঝলাম? একটু আগে আমরা পড়ে আসছি, সেই জন্য বুঝলাম। ঠিক আছে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার দেখো এর কাজ কি। এই যে পূর্ববর্তী পদ কি আছে? আই আছে। এখানে কি আছে? আই। এই হু এর পূর্বে কি আছে? আই। এটা হচ্ছে পার্সন। ঠিক, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। ইংরেজিতে এটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থেকে, সেই নাউন বা প্রোনাউনটাকে ইংরেজিতে অ্যান্টিসিডেন্ট বলা হয়, অর্থাৎ পূর্বপদ, যেটাকে বাংলায় বলে পূর্বপদ। রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয় বা পূর্বপদ বলে। তাহলে এখানে আইটাকে আমরা কি বলতে পারি? অ্যান্টিসিডেন্ট বলতে পারি। অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্বপদ। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ অনুযায়ী পরবর্তী ভার্ব হবে। তাহলে দেখো এখানে আই হু এর পরে কি আছে? বি দেওয়া আছে। বি দেওয়া আছে। বি বলতে আমরা কি বুঝছি? বি বলতে আমরা বুঝি টু বি ভার্ব। এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর। তাহলে দেখো আই এর সাথে কি কি হয়? আই এর সাথে আনসার হতে পারে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে হবে এম, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ব্যবহার করব ওয়াজ। এখন প্রশ্ন ভাইয়া, আমরা কি এখানে এম ব্যবহার করব নাকি ওয়াজ ব্যবহার করব, নাকি দুইটাই ব্যবহার করা যায়? প্রশ্ন ভাইয়া, আমরা কি এম ব্যবহার করব নাকি ওয়াজ ব্যবহার করব, নাকি দুইটাই ব্যবহার করা যায়? এটা আমরা এখন প্রশ্ন। এবার আমাদেরকে বুঝতে হবে, দেখো এই যে অ্যান্টিসিডেন্ট যেটা আই আছে, আই এর পূর্বে আরেকটা অংশ আছে এখানে, ইট ইজ। ইট ইজ, দেখো আমি আলাদা করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। ইট ইজ, তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা অংশ, ইট ইজ। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, এই যে অ্যান্টিসিডেন্ট যেটা আছে আই, যে পার্সনটা দেওয়া আছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে, ওই পার্সনের পূর্ববর্তী অংশটা দুইটা টেন্স হতে পারে। দুটা টেন্স, একটা হতে পারে প্রেজেন্ট টেন্স, আরেকটা হতে পারে পাস্ট টেন্স। এখন মনে রাখতে হবে যে এখানে দুইটা ব্যবহার আমরা অলরেডি পেয়ে গেছি। যে রিলেটিভ প্রোনাউন যেটা হু, হু এর পূর্ববর্তী যে পার্সন আছে সেটাকে আমরা কি বলেছি? অ্যান্টিসিডেন্ট বলেছি। অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। এই অ্যান্টিসিডেন্ট এর পূর্বে যে অংশটা আছে, সেই অংশটা দুটা টেন্স হতে পারে, একটা প্রেজেন্ট টেন্স আর একটা পাস্ট টেন্স। ঠিক তেমনি ভাবে এই পূর্ববর্তী অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী অংশটাকে আমাদের প্রেজেন্ট টেন্স করতে হবে। পূর্ববর্তী অংশটা যদি পাস্ট টেন্স হয়, পরবর্তী অংশটাকে আমাদের পাস্ট টেন্স করতে হবে। এখন তাহলে অনেকে অলরেডি বুঝে গেছে, আবার অনেকে বুঝতেছ না। তাহলে দেখো ভাই, এখানে লেখা আছে ইট ইজ আই। তাহলে আই এর পূর্বে প্রেজেন্ট টেন্স, আই এর পূর্বে কি আছে? প্রেজেন্ট টেন্স। ইট ইজ আই, তাহলে দেখো ইট ইজ আই হু, বি দেওয়া আছে এখানে, বি, ঠিক না? তাহলে হু বি রেসপন্সিবল। রেসপন্সিবল, তাহলে আমরা এখানে আনসার হিসেবে ব্যবহার করব আনসার। আনসার ব্যবহার করব ইজ, অ্যাবসলিউটলি রাইট। আনসার ব্যবহার করব ইজ। এখানে ওয়াজ ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স। এখন দেখো, যদি এখানে ইট ইজ আই না থেকে যদি এখানে থাকতো ইট ওয়াজ আই, কথার কথা ইট ওয়াজ আই, তাহলে পরবর্তীতে আমাদেরকে কি ব্যবহার করতে হতো? ওয়াজ ব্যবহার করা হতো। কথা কি বুঝাতে পেরেছি? আমি আবার প্রথম থেকে একটু বলছি, যে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে পার্সনটা থাকে, পার্সন বলতে নাউন বা প্রোনাউন থাকে, এটাকে ইংরেজিতে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এটাকে ইংরেজিতে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এই অ্যান্টিসিডেন্টের পূর্বে যে সেন্টেন্সের অংশটা থাকবে, সেই অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী অংশটা প্রেজেন্ট টেন্স হবে, এবং অ্যান্টিসিডেন্টের পূর্বের অংশটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটাও পাস্ট টেন্স হবে। তাহলে প্রশ্ন অ্যান্টিসিডেন্ট কোনটা? রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে পার্সনটা থাকে সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট।
আশা করি ভাইয়া ভাইয়া এখানে তো আই এম হবে না আনসারটা? সরি কি ইট ইজ আই, ঠিক না? ও সরি সরি সরি, ইজ না তো, এখানে এম হবে, সরি এম হবে, এম। থ্যাংক ইউ। ইট ইজ আই হু এম, এম। কারণ আই এর সাথে কি হয়, আমি তো এখানে এম অথবা ওয়াজই লিখছিলাম, বাট ইজ লিখে ফেলছি প্রেজেন্ট মনে করে। আচ্ছা, তাহলে কি হবে, এম ব্যবহার করতে হবে, এম, সরি এম। সবাই কি এটা বুঝতে পেরেছো? সবাই দেখো, আমার বই কিন্তু এতটুকু লেখা আছে যে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি সাধারণত রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে বসে। এখানে কিন্তু অ্যান্টিসিডেন্টের কথা নাই। এটা যে কোনো বই তোমরা এই নিয়মটা এইভাবেই পাবে। এবং অ্যান্টিসিডেন্টের পূর্বে যে দুইটা অংশ থাকে, একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স, সেটাও কিন্তু আমার বইয়ে দেওয়া নাই। ভাইয়া অন্য বই কি দেওয়া আছে? এই সকল বই এরকম ভাবে দেওয়া থাকে, সেজন্যই ক্লাসের গুরুত্ব আছে। বুঝতে পেরেছ? তাহলে অ্যান্টিসিডেন্ট আমরা জানলাম, অ্যান্টিসিডেন্টের পূর্বের অংশ জানলাম, পার্সন সম্পর্কে জানলাম, পার্সন সিঙ্গুলার হলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হবে, পার্সন প্লুরাল হলে পরবর্তী ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ পার্সন যা হয় তাই হবে। ঠিক আছে? অর্থাৎ একে অনুযায়ী তিন হবে, কারণ এক যদি বেজর হয় তিনও বেজর হবে। তাহলে রিলেটিভ প্রোনাউন বলছিলাম দুই, আর এক বলছিলাম পার্সন, তিন বলছিলাম হচ্ছে ভার্ব। তাহলে এক অনুযায়ী ভার্ব হবে, পার্সন অনুযায়ী ভার্ব হবে, এবং এই একের পূর্বের যে অংশটা থাকবে, যেটাকে আমরা অ্যান্টিসিডেন্টের পূর্বপদ বলি, সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তী প্রেজেন্ট টেন্স, পূর্বেরটা পাস্ট টেন্স হলে পরবর্তীটা পাস্ট টেন্স হবে। নাইমা, তুমি 2 নাম্বার এক্সাম্পলটা একটু সলভ করে দাও। জি ভাইয়া, এখানে আছে ইট ওয়াজ ইউ হু বি টু ব্লেম। তো এখানে বি হচ্ছে ব্র্যাকেটে, তো এখানে আনসার হবে ইট ওয়াজ ইউ হু ওয়াজ, হ্যাঁ হু ইউ, হ্যাঁ হু ওয়াজ টু ব্লেম। ডিসেম ডিসেম ইউর সাথে ওয়াজ হয়, ইউর সাথে তো আর অথবা ওয়্যার হয়। ভাইয়া ওয়ার, ওয়্যার হবে, এক্সিলেন্টলি রাইট, এটা হবে ওয়্যার। ওয়্যার হবে কারণ ইউ এর পূর্বের অংশটা পাস্ট টেন্স, তো পরবর্তী পাস্ট অংশটাও পাস্ট টেন্স হবে, তাহলে এখানে ইউর সাথে আর লেখার সুযোগ নাই, আমাদেরকে ওয়্যার লিখতে হবে। হু শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু এর পূর্ববর্তী অংশটা হচ্ছে ইউ, ইউ অনুযায়ী সাবজেক্ট ব্যবহার করতে হবে এবং ভার্ব ব্যবহার করতে হবে। 3 নাম্বার এক্সাম্পলটা সলভ করে দাও। ইট ইজ হু, তারপর হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে ডু দা ওয়ার্ক, তাহলে হবে ইট ইজ হি হু ডু দা ওয়ার্ক, তাহলে এটার আনসার হবে ইট ইজ হি হু ডাজ দা ওয়ার্ক। কারণ অ্যাবসলিউটলি হচ্ছে রাইট, হু ডাজ দা ওয়ার্ক, কারণ হু শব্দটার পূর্বে আসছে হি, এবং হি এর পূর্বের অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশটা প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে হি যখন প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট হবে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্বের সাথে অ্যাজ বা ইএস ব্যবহার করতে হবে, সেজন্য আমাকে ডু এর সাথে একটা ইএস যুক্ত করে শব্দটাকে ডাজ করতে হবে। ইট ইজ আই, ইট ইজ হি, এই হয় সেই ব্যক্তি হু ডাজ দা ওয়ার্ক, যিনি কাজটা করেন। সবাই এটা একটু স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। এই সামান্য ছোট একটা রুলস আমি প্রায় 15-16 মিনিট 20 মিনিট ধরে বুঝাচ্ছি, সবার বোঝা উচিত। সবাই স্ক্রিনশট দাও। সবাই কি স্ক্রিনশট দিছো? মাইমুনা, কত পার্সেন্ট বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ ভাইয়া 100%। 100%? জি ভাইয়া। থ্যাংক ইউ। দেখো, আমাকে কেউ খুশি করো না, যাহা সত্য তাহাই বলিবা। সৌরভী আপু, কত পার্সেন্ট বুঝতে পেরেছো? ভাইয়া 100%। 100% না বোঝার কি কোনো সুযোগ আছে বলো, সত্যি করে বলো, এভাবে বোঝানোর পরে। না ভাইয়া, ভাইয়া ভালোই বুঝছি। না ভাইয়া, কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ। এনি আক্তার আপু, আপনি বলেন, আপনি তো আমাদের মেহমানের মতনই আমরা মনে করি। জি আপু। জি ভাই, আলহামদুলিল্লাহ 100% বুঝতে পারছি। এবং এইভাবে বুঝাইলে 100% বোঝা উচিত কিনা, যদি ক্লাসে মনোযোগ থাকে। জি ভাইয়া, না বোঝার কোনো সুযোগ নাই। না বোঝার কোনো সুযোগ নেই, আলহামদুলিল্লাহ। আমি কি আপনারা অনার্সে পড়েন, সেটা কি আমি মনে করে আপনাদেরকে পড়াচ্ছি, নাকি আপনারা ক্লাস 5 এর স্টুডেন্টদের মতো করে মনে পড়াচ্ছি?
আমাদের তো 5 এর স্টুডেন্টের মতো ভেঙে ভেঙে বুঝাইতেছেন। আপনার সাথে যে প্রথম ফোনে কথা হয়েছিল যে আমি বলছিলাম যে আপু গ্রামার নিয়ে টেনশন করার দরকার নেই, গ্রামারের টেনশনটা আমার উপরে ছেড়ে দেন। মনে করেন আপনি ক্লাস 5 এর স্টুডেন্ট, কথা এবং কাজে কত পার্সেন্ট মিল আছে? 100% ভাইয়া, 100%। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। রাবেয়া আক্তার আপু, আপনি বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া 100% বুঝতে পারছি। না বোঝার কোনো সুযোগ আছে? না ভাইয়া কোনো সুযোগই নাই। এরপরে যদি কেউ না বোঝে কি করা বলো? মাইর দেওয়া ভাইয়া। মাইর দেওয়া দরকার। তোমরা বড় স্টুডেন্ট, তোমাদেরকে মারা যাবে। জিহান আপু বুঝতে পেরেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ 100% বুঝতে পারছি। তবে মাঝখানে হঠাৎ ইজ দেওয়াতে প্যাচ লেগে গেছিল, মনে হচ্ছে সব শেষ। কি বুঝলাম? আচ্ছা যাক, এম ভাবছি লিখে দিচ্ছেন ঠিক আছে। এখন ভাইয়ের কি জায়গা। মনে হয় কেউ যদি না বোঝে তাদের কি করানো উচিত? ভাইয়া সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। তা না বলতে আর কি করা উচিত? আপনি তো অনেক ইয়ে করে বুঝছেন, এর চেয়ে ভালো কেউ বোঝানো যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তানিয়া আপু, আপনি কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া 100% বুঝতে পারছি। কোনো সমস্যা তো নাই? না ভাই। মাশাআল্লাহ। আফরোজা আপু, আফরোজা আপু বুঝতে পেরেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই 100% বুঝতে পেরেছি। সবাই 100% কেন বলো? একটু কমাই টমাই বলতে পারো না? না ভাইয়া, বলার তো সুযোগ নেই। বলার সুযোগ নেই, থ্যাংক ইউ। না বোঝার কি সুযোগ আছে? ইনশাল্লাহ না ভাইয়া। সবাই 100% বুঝতে পেরেছো কিনা? সবাই? একজনও না, মানে সবাই ইন্ডিভিজুয়াল, একজন না, সবাই। মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ। মানে আমি ট্র্যাকে আছি, আমি যে পড়াচ্ছি আমি ট্র্যাকে আছি। রিম, আমি ঠিক আছি? আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়াবো কিনা? ভাই, আপনি তো অনেক ভালো করে বুঝান, তারপর যদি কেউ না বুঝে ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তার মানে ক্লাসে মনোযোগ থাকলে অবশ্যই সবাই বুঝবে, এটাই বুঝাতে চাচ্ছ, ঠিক না? জি ভাইয়া। থ্যাংক ইউ।